পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, মিয়ানমারের একটা অংশ, ভারতের একটা অংশকে মিলিয়ে কেউ যদি নতুন একটা রাজ্য করতে চায়, এটা অস্বাভাবিক বা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। বোমরা আজকে যাই বলুক তারা ছোট একটা অর্গানাইজেশন মনে হচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখন পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই কেএনএফ এর আসল গভীরতা, তাদের সঙ্গে শান্তি বাহিনীর সম্পর্ক কদ্দূর আছে, তাদের সঙ্গে কারেনদের সম্পর্ক কদ্দূর আছে, চীন আর্মির সম্পর্ক কদ্দূর আছে, রাখাইনে যুদ্ধরত আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক কদ্দূর আছে, এটা আমরা এখনো কিন্তু পুরোদমে আবিষ্কার করতে পারি নাই। এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে, বয়সের আলোকে, লেখাপড়ার আলোকে বলতে চাই যে সম্পর্ক নিশ্চিতভাবে আছে। 1935 সালে বুঝিয়েছিলেন যে এই বঙ্গোপসাগরের পানি থেকে এদিকে যদি যায় চায়না পর্যন্ত, এই যে বঙ্গোপসাগরের পানি এদিকে, এই যে এই পানি এখান থেকে যদি চায়নার বর্ডার পর্যন্ত যায়, এখানে চায়নার বর্ডার, তাহলে একটা স্পেস লাগবে, সে 200 বা 300 বা 400 কিলোমিটার বা 500 কিলোমিটার ওয়াইড এবং 1000 বা 1200 বা 1300 বা 1400 বা 1500 কিলোমিটার লম্বা। এইটার নাম দিয়েছিলেন স্যার রেজিনাল্ড কোপল্যান্ড ক্রাউন কলোনি। আমি প্রথমেই আপনার থেকে 2-4 মিনিট সময়ে কয়েকটা ম্যাপ দেখাই দিতে চাই। এখানে একটা ম্যাপ 1 যেটা দেখাচ্ছি, আপনি যদি সম্ভব হয় আপনার ক্যামেরা দ্বারা একটু জুম করে মানুষকে দেখাবেন। সেটা হলো এইরকমের যে একটা ম্যাপ দেখাচ্ছি। এই ম্যাপে দেখুন, আপনি দেখবেন মায়ানমার কোথায়, বাংলাদেশ কোথায় এবং ভারত কোথায় দেখাচ্ছে, চায়না কোথায় দেখাচ্ছে। এটা খালি দেশের নামগুলো বড় করে দেওয়া। আরাকান বা রাখাইন প্রদেশের রাজধানী সিটুয়ে দেখানো হচ্ছে, এবং এটাতে আপনি বুঝতে পারছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বা বান্দরবান জেলার যে সীমান্ত, সেই সীমান্তের একটু উপরে উঠাবো। এখন দেখছেন? হ্যাঁ, এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আরেকটু উপরে, আরেকটু। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। তো এই ম্যাপটাতে আপনি শুধু মোটা দাগে দেখাচ্ছে 3টা দেশের অবস্থানটা। এই ম্যাপটা আমি 2 দিন আগে 6 তারিখে চ্যানেল আই মেট্রো সেন্টুরি পয়েন্টও ব্যবহার করেছিলাম। আর এখন দ্বিতীয় ম্যাপটা দেখুন, ম্যাপ 2। এটা অনেক খুঁটিনাটি আছে ম্যাপ 2তে। এই ম্যাপের মধ্যে 2 নম্বর ম্যাপ যেটা দেখাচ্ছি, পার্বত্য চট্টগ্রামের অবস্থান, পাশে আরাকান প্রদেশের অবস্থান, পাশে মিয়ানমারের চীন, চীন প্রদেশের অবস্থান এবং ভারতের মিজোরাম, নাগাল্যান্ড ইত্যাদির অবস্থানটা দেখা যাবে। আপনি মেহেরবানি করে এটা দেখেন, দেখা যাচ্ছে? একটু উপরে উঠে, আমরা একটু উপরে উঠে আর একটু পেছনে নেন স্যার। এই ঠিক আছে? জি, দেখা যাচ্ছে বাট পড়া যাচ্ছে না আর কি। পড়া খুব কষ্ট। আপনি জুম করাই দিবেন যখন, যদি দর্শককে কোনো সময় ভবিষ্যতে দেন, তাহলে তারা এটাতে দেখতে পাবেন। অর্থাৎ একটা আলোচনাকে যেমনটি আমাদের সম্মানিত ছোট ভাই প্রখ্যাত সাংবাদিক এবং গবেষক পার্বত্য চট্টগ্রাম বিষয়ে জনাব মেহেদী হাসান পলাশ বলছিলেন, এই বইটার কথাই উনি বলেছিলেন বারবার, পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া পরিবেশ পরিস্থিতির মূল্যায়ন, 2001 সালে মওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে। এটা 400 পৃষ্ঠার বেশি এই বইটা, more than 400 পেজেস। এটা ছত্রে ছত্রে তথ্য, ছত্রে ছত্রে প্রত্যক্ষ বয়ান। এটা রিপিট করা অন্য কোনো অথরের পক্ষে ডিফিকাল্ট হবে, কারণ আমি ব্যক্তিগত সরজমিনের অভিজ্ঞতা থেকে এটা লিখেছি। তো এই ব্যাকগ্রাউন্ডে আপনাকে বলতে চাই যে আমাদের যে সমস্যা কেএনএফ এর, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, এই সমস্যাটাকে কোনো মতেই হালকা ভাবে নেওয়ার সুযোগ নাই। অনেক লোক বলবে যে এটা একটা নিছক ডাকাতি। নো, 1975 সালের ডিসেম্বর মাস থেকে প্রথমে যখন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প আছে 1975 সালের ডিসেম্বর মাসে, সেখান থেকে 10 মাইল দূরে একটা লঞ্চের উপরে পুলিশ বাহিনীর সদস্যরা ছিল, সেই লঞ্চে তাদের উপর আক্রমণ করেছিল সেই 75-এর জনসংহতি সমিতি বা শান্তি বাহিনী। তার মাধ্যমে তারা প্রকাশ ঘটিয়েছিল। এখন থেকে 2 বছর আগে, 2 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেডের অধীনস্থ 2টা সেনা ক্যাম্পের মাঝখানে চলাচলের যে রাস্তা, পায়ে চলাচলের যে রাস্তা, সেখানে মাইনফিল্ড বসিয়েছিল, যেন মানুষ
সৈনিকগণ হাঁটতে গিয়ে সে মাইনে পা দেয়, পা দিলে এটা উড়ে যাবে, এটা আমরা এখনো বলি নাই। আর কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যাকে সংক্ষেপে KNF বলা হচ্ছে, তার প্রধান নাথান বম নামক একজন ব্যক্তি, জনাব মেহেদী হাসান পলাশ, বলেছেন যে পাশ্চাত্যে একটা সম্মেলন হচ্ছে আগামীকাল বা পরশু, আর এখানে আমাদের ঘটনাটা ঘটে গেল, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এটা উনি প্রশ্ন করেছেন। অত্যন্ত স্বাভাবিক যুক্তিতে আমরা বলবো সম্পর্ক আছে, কারণ এই সকল গোষ্ঠীকে ইংরেজিতে বলা হয় ইনসার্জেন্সি বা ইনসার্জেন্ট অর্গানাইজেশন। এটার হুবহু বাংলা নাই, নিকটতম বাংলা শব্দ বলতে পারি আমরা রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী, এবং পৃথিবীর বহু দেশে এই ধরনের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী আছে, আমাদের এখানেও আছে এবং ভারতেও আছে। তাহলে এদের মধ্যে নিজেদের মধ্যে একটা সম্পর্ক থাকে। প্রতিষ্ঠিত বৈধ রাষ্ট্রগুলি, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, আমেরিকা, ফিলিপাইন্স, এদের মধ্যে যেমন একটা সম্পর্ক আছে, ঠিক সেরকম বিভিন্ন দেশের যারা ইনসার্জেন্ট গোষ্ঠী, রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে। আরেকটা বড় কথা আপনাকে একটু বলে দেই, মেহরবানি করে এই ম্যাপ 2, 2 নম্বর ম্যাপটা আবার দেখুন। 2 নম্বর ম্যাপটা আবার দেখাচ্ছি আপনাকে এই জন্য যে মিয়ানমার নামক যে রাজ্য, মিয়ানমার নামক যে প্রতিবেশী বাংলাদেশের, সেখানে 28টা সন্ত্রাসী গোষ্ঠী বা ইনসার্জেন্ট গোষ্ঠী, বড় এবং শক্তিশালী, তারা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরকম 28টার মধ্যে 5-6টা গোষ্ঠী অত্যন্ত সাফল্যের সঙ্গে তাদের এলাকায় মিয়ানমারের সরকারি সেনাবাহিনীকে পরাজিত করে বিভিন্ন শহর, গ্রাম, জনপদ দখল করে ফেলেছে। যেমন আরাকান আর্মি রাখাইন প্রদেশে করেছে, এবং গতকালকে নিউজ পেপারে পড়েছি থাইল্যান্ড বর্ডারের কাছে একটা প্রদেশে, কায়া প্রদেশে, তারা সরকারি বাহিনীকে হাঁটায় দিয়ে একটা বিরাট শহর দখল করে ফেলেছে বিদ্রোহীরা। তো এই সকল বিদ্রোহীদের মধ্যে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কটা আমরা অস্বীকার করার কোনো কায়দা নাই, এবং এই সম্পর্কটা কোনো মতেই যার যার দেশের সরকারের অনুমতি নিয়ে হয় না। কিন্তু এই সকল সন্ত্রাসী, রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীদের মধ্যে প্রতিও সহানুভূতি আছে এমন আন্তর্জাতিক সংস্থাও থাকতে পারে, আছে। যেমন পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে CHT কমিশন নামে একটা সংগঠন আছে। সেই CHT কমিশনে কিছু সংখ্যক পাশ্চাত্যের, ইউরোপিয়ান ভদ্রলোক, ভদ্র মহিলা আছেন, আবার কিছু সংখ্যক বাংলাদেশের ভদ্রলোক, ভদ্র মহিলাও আছেন। এখন ওনারা কিন্তু ওই গোষ্ঠীগুলোর প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন। এখন আজকে যে প্রশ্নটা আপনাদের উঠেছে, আমাদের উঠেছে, যে বোমরা যে করছে এটাকে আমরা কোন দৃষ্টিতে দেখব। আমি আবারও বলি যে একটা বরফখণ্ড পানির মধ্যে যখন ডুবে থাকে, এটাকে আইসবার্গ বলা হয়, বাংলায় বলে শিলাখণ্ড। আইসবার্গের 9 ভাগের 8 ভাগ পানির তলে থাকে, আইসবার্গের 9 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে। এরকম একটা বিশাল আকৃতির আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগেছিল বলেই 1911 সালে সেই বিখ্যাত জাহাজ যেটা ডুবে গেল। এখন আমাদের এই সমস্যা যেটা দেখছি, এটাও একটা শিলাখণ্ডের অগ্রভাগ, এটা আমার মূল্যায়ন, অন্যরা অনেক কিছু বলতে পারেন, অন্য কিছু। এর তলে কিন্তু পুরা 8 ভাগ, 9 ভাগের 8 ভাগ লুক্কায়িত আছে। এর কারণটা এখন ব্যাখ্যা দিতে চাই। কারণটার জন্য ব্যাখ্যা দিতে গেলে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো এই বইটার প্রতি। এই বইটাতে একটা চ্যাপ্টারের মধ্যে আমি পুরো বিবরণটা দিয়েছি, এখন এখানে খুব সংক্ষেপে বলবো। সংক্ষিপ্ত হলে এরকম যে ভারত এবং পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে 1947 সালে, তখন আমার জন্ম হয় নাই। 1947-এর 12 বছর আগে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, যার মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণের মাধ্যমে আইন প্রণয়ন সংস্থা ভারতের বুকে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকেই মানুষের মাথার মধ্যে ঘুরছে ভারত এবং পাকিস্তান নামক, বা যেই নামে হোক, 2টা বা 1টা বা 3টা ব্রিটিশ আয়ত্ত থেকে স্বাধীন হবে। সেই 1935 সালে আসাম নামক প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর, যে সকল প্রদেশের গুরুত্ব কম ছিল সেখানে লেফটেন্যান্ট গভর্নর হতো, যেমন দিল্লি নামক প্রদেশ এখন আছে যেখানে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী, সেখানে কোনো গভর্নর নাই, সেখানে লেফটেন্যান্ট গভর্নর আছে। সেরকম আসাম নামক প্রদেশে 1935 সালে লেফটেন্যান্ট গভর্নর ছিল।
তার নাম ছিল স্যার রেজিনাল্ড কুপল্যান্ড। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবটা বুঝতে হলে এই ম্যাপটাকে আপনারা আবার মেহরবানি করে দেখবেন, এবং আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে এই যে বঙ্গোপসাগরের পানি, এই পানি থেকে চীনের দিকে যদি যায়, আঙ্গুলটা চীনের দিকে, এদিকে চীনের দিকে, উত্তরের দিকে, আমি আঙ্গুল উল্টা করে পাচ্ছি না, এদিকে এদিকে যদি যায়, চীনের বর্ডার পর্যন্ত যদি যায়, আপনারা সরল রেখা কল্পনা করেন, অনুমান করেন। এই কথাটা তিনি বলেছিলেন যে হে ব্রিটিশ সরকার, আপনারা যদি ভারতবর্ষকে স্বাধীনতা দেন, দিতে পারেন। এটা আমি কুপল্যান্ড, আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর, এখানে চাকরি করার সুবাদে অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে এই পাহাড়ি অঞ্চলটাকে বঙ্গোপসাগরের নীল পানি থেকে শুরু করে চায়নার ইউনান প্রদেশের সীমান্ত পর্যন্ত আপনারা অবশ্যই স্বাধীনতা দিবেন না, এটাকে ব্রিটিশদের অধীনে রাখবেন। তিনি নাম দিয়েছিলেন এটার ক্রাউন কলোনি। ক্রাউন মানে ব্রিটিশ মনার্ক আর কি, রাজা বা রানী। কেন? তিনি বলেছিলেন অদূর ভবিষ্যতে আমি কুপল্যান্ড আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি চায়না নামক রাষ্ট্র বিশাল আকৃতি হবে, শক্তিশালী হবে, পাশ্চাত্যের সঙ্গে তার দ্বন্দ্ব হবে। আপনাদের একটা রাস্তা রাখা উচিত বঙ্গোপসাগরের নীল পানি থেকে চীনের সীমান্ত পর্যন্ত আসার। এখানে যদি অন্য একটা দেশ স্বাধীনতা ভোগ করে, সে আপনাকে আসতে দিবে না। অর্থাৎ স্যার রেজিনাল্ড কুপল্যান্ড 1935 সালে বুঝিয়েছিলেন যে এই বঙ্গোপসাগরের পানি থেকে এদিকে যদি যায় চায়না পর্যন্ত, এই যে বঙ্গোপসাগরের পানি, এদিকে এই যে এই পানি এখান থেকে যদি চায়নার বর্ডার পর্যন্ত যায়, এখানে চায়নার বর্ডার, তাহলে একটা স্পেস লাগবে। সে 200 বা 300 বা 400 কিলোমিটার বা 500 কিলোমিটার ওয়াইড, এবং 1000 বা 1200 বা 1300 বা 1400 বা 1500 কিলোমিটার লম্বা। এইটার নাম দিয়েছিলেন স্যার রেজিনাল্ড কুপল্যান্ড ক্রাউন কলোনি। বাস্তবে সেই প্ল্যানটা অ্যাকসেপ্ট হয় নাই, বাস্তবায়ন হয় নাই। এটা পাহাড়ি অঞ্চল ছিল। এখানে 1947 সালে যে ধর্ম ছিল, যে মানুষের ধর্মগুলো ছিল, আজকে 2024 সালে সেটা নাই। এখানে এখন 90% এন্ড অ্যাবাভ হচ্ছে খ্রিস্টান ধর্মের, কারণ এখানে খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত হয়েছে পাশ্চাত্যের প্ররোচনায়, পাশ্চাত্যের আগ্রহে, পাশ্চাত্যের কষ্টে, পাশ্চাত্যের আর্থিক অনুকূল্যে, পাশ্চাত্যের সংগ্রামের মাধ্যমে। এই কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য, পাশ্চাত্য এবং প্রাচ্য এই দুটার মধ্যে যে সংঘাত, তার অন্যতম সংঘাতের স্থল হচ্ছে কিন্তু একটা আমাদের এই অঞ্চলটা, যেখানে বাংলাদেশ আছে, মিয়ানমার আছে, ইন্ডিয়ার নর্থ ইস্ট ইন্ডিয়া আছে, চায়নার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অংশ আছে, আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ, মিয়ানমারের একটা অংশ, ভারতের একটা অংশকে মিলিয়ে কেউ যদি নতুন একটা রাজ্য করতে চায়, এটা অস্বাভাবিক বা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। বোমরা আজকে যাই বলুক, তারা ছোট একটা অর্গানাইজেশন মনে হচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখন পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই কেএনএফ এর আসল গভীরতা, তাদের সঙ্গে শান্তি বাহিনীর সম্পর্ক কদ্দূর আছে, তাদের সঙ্গে কারেনদের সম্পর্ক কদ্দূর আছে, চীন আর্মির সম্পর্ক কদ্দূর আছে, রাখাইনে যুদ্ধরত আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক কদ্দূর আছে, এটা আমরা এখনো কিন্তু পুরোদমে আবিষ্কার করতে পারি নাই। এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে, বয়সের আলোকে, লেখাপড়ার আলোকে বলতে চাই যে সম্পর্ক নিশ্চিত হয়ে আছে। কারণ আমাদের অঞ্চলটা পাহাড়ি, আমাদের এখানকার ক্ষুদ্র নিগোষ্ঠীগুলির মধ্যেও একটা ভিন্ন ভিন্ন অনেকের মনের মধ্যে অনেক রকম আকাঙ্ক্ষা থাকতেই পারে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যারা যারা আগ্রহী, যাদের মাথায় এটা প্রত্যয় আছে, তাদের সবাইকে সাবধান থাকতে হবে যে আজকে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটাকে আমি আজকে একদিন অমুককে গ্রেপ্তার করলাম বা 12 জনকে গ্রেপ্তার করলাম, এটার জন্য অভিনন্দন, ধন্যবাদ। গাড়ি গ্রেপ্তার করলাম, 40 জন লোক গ্রেপ্তার করলাম, এটাও কিন্তু একটা আমার অভিযানের টিপ অফ দ্য আইসবার্গ। আমার বাকি অভিযানটা এখনো বাকি। আমাদেরকে এটা গভীরভাবে অভিযান পরিচালনা করতে হবে, যাতে করে তাদের শিকড়টা আমরা খুঁজে বের করতে পারি। এমনও হতে পারে, এটা আমার সম্ভাবনা, আর কিছু না, এটা আমার একটা মূল্যায়নের সম্ভাবনা। ইসমাই, আমি 2 4 মিলাতে চাচ্ছি। অসম্ভব মোটেই নয় যে শান্তি বাহিনী বা ইউপিডিএফ এর সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, যে আমরা শান্তি বাহিনী, আমরা ইউপিডিএফ, আমরা 20-25 বছর 30 বছর চেষ্টা করেছি, পারি নাই, যদ্দূর পেরেছি তোমরা দেখতেছ, এখন তোমরা নতুন করে শুরু করো। এমনও হতে পারে
যে ইউপিডিএফ এবং শান্তি বাহিনীর মধ্যে নেতৃত্ব ছিল সবচেয়ে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতীয় চাকমা ভাইদের মধ্য থেকে। আর এখানে তারা বলল যে তোমাদের নেতৃত্বে 30 বছর কাটাইছি, এখন আমরা নতুন নেতৃত্ব চাই। কারণ চাকমা নেতৃত্ব চীন প্রদেশে নাই, চাকমা নেতৃত্ব রাখাইন প্রদেশে নাই, চাকমা নেতৃত্ব সাগাইতে নাই, কারেনদের এখানে নাই, কিন্তু বনদের সঙ্গে সম্পর্ক আছে এই সকল এলাকায় যেসব গোত্র আছে তাদের। এই সকল অনেক কিছু কারণে এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে। আর এর পরের ধাপে যদি হয় 4-5 মিনিট আমি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার জন্য যেটা সমন্বয় প্রয়োজন সে প্রসঙ্গে দুটো কথা নিবেদন করব যদি তখন সুযোগ দেন। যারা এই পর্বে আপনার কাছে আবারও জানতে চাচ্ছি যে এত বড় একটা ঘটনার পরে নাথান বোম কিভাবে দেশের বাইরে যায় এবং তাকে কেন ধরা হচ্ছে না? এটা আপনি হাসিনা আপা, আপনাকে ছোট আপা বলি, সেটা হলো যে এই প্রশ্ন করা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা দেওয়া খুবই কঠিন। সম্মানিত ভাই জনাব গোলাম কাদের বক্তব্য দিয়েছেন, যেটা বাংলাদেশ প্রতিদিন নামক পত্রিকায় ছাপানো হয়েছে। উনি পার্লামেন্টে উনি বিরোধী দলীয় নেতা, আমি বিরোধী দলীয় অন্যতম একজন সদস্য। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন এতগুলো শক্তিশালী আর্মি আছে, এতগুলো বিডিআর আছে, এতগুলো পুলিশ আছে, এইসব ঘটনা কেমনে হচ্ছে? তো এটার জন্য আমি একটু আপনার থেকে 2 মিনিট টাইম বেশি নেই। অনেকটা এরকম প্রশ্ন করেছিলেন, অনেকটা এই একই ভাষায় প্রশ্ন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তারিখটা হলো মে মাসের 5 তারিখ 1988 খাগড়াছড়ি ব্রিগেড হেডকোয়ার্টারে। এতগুলো আর্মি এখানে আছে, এতগুলো আনসার ভিডিপি আছে, তোমরা সব ব্রিগেড কমান্ডার আছো, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? এত বাঙালি কেন মারা যাচ্ছে? তখন বলেছিলাম স্যার আপনার প্রশ্নটা করতে লেগেছে 2 মিনিট, আমাকে বকা দিতে লাগবে আরো 2 মিনিট, কিন্তু উত্তর কিন্তু 2 মিনিটে দেওয়া যাবে না স্যার। আমরা 2 ঘন্টা নিয়েছিলাম উত্তর দিতে। এখানেও উত্তরটা হলো এরকম যে নাথান বোম যদি সীমান্তের কাছে কোনো একটা জায়গা থেকে থাকে, তার লোকেরা তো সীমান্ত ক্রস করার ছোট ছোট রাস্তাগুলো জানে, কোন পাহাড়ের চূড়া দিয়ে কোন জঙ্গলের ভিতর দিয়ে সে নিরাপদে যেতে পারবে, তার তো রাস্তাটা করা আছে। আর সীমান্তের কাছে প্রতি 100 মিটারের মধ্যে তার আমাদের কোনো ক্যাম্প নাই, হয়তো বা 10 কিলোমিটার দূরত্বে একটা ক্যাম্প আছে। আমাদের লোক তো ক্যাম্পে যাইয়া নাথান বোমকে আটকাতে পারবে না। নাথান বোম তো এটার জন্য পরিকল্পনা করে রেখেছে যে ঘটনাটা ঘটাবি আমি চলে যাব। আমরা তো সেই তার পরিকল্পনা যেহেতু ঠেকাতে পারি নাই। আমি নাথান বোমের পক্ষে বলছি না, আমি শুধু বলছি যে নাথান বোম কেমনে গেল। আপনি প্রশ্নটা যে করলেন, নাথান বোম তো ঢাকা বিমানবন্দর দিয়ে যায় নাই, তাহলে আমরা বলতে পারতাম হে ইমিগ্রেশনের কর্মকর্তারা আপনারা কি করলেন। নাথান বোম বেনাপোল বর্ডার দিয়ে যায় নাই, যে আপনারা কি করলেন। নাথান বোম গিয়েছে তার আগের থেকে পরিকল্পনা করা, আগের থেকে কোঅর্ডিনেট বা সমন্বয় করা, পরিকল্পনার একটা অংশ হিসেবে পাহাড়ে এবং জঙ্গলে সীমান্তের এপার থেকে ওপারে গেছে, ওই পারে থেকে মেহমানের মতো করে নিয়ে চলে গেছে। তার মানে নাথান বোমের বন্ধুরা ওই পারে আছে, নাথান বোমের বন্ধুরা এপারেও আছে। এখন সেই বন্ধুদেরকে চিহ্নিত করা হলো আমাদের অভিযানের অংশ। হ্যাঁ স্যার।